বলছি দিদি, ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেলাম যে কংগ্রেস মোটামুটি 294টা আসন, একটা আসন মনে হয় বাদ রেখে বাকি সবটাই ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং উত্তেজনাও খুব তুঙ্গে উঠে পড়েছে। যে ইতিমধ্যে দেখা যাচ্ছে কংগ্রেস পার্টি অফিসে গিয়েও অনেকে মানে কংগ্রেস কর্মীরা বলছে যে আমরা কেন সিট পাইনি, আমরা কেন সিট পাইনি, মানে সিটের একটা চাহিদা আছে যেটা মনে হচ্ছে। তো আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে কংগ্রেসের মানে সর্ব পরিস্থিতি, 294টা 93টা আসনে যে প্রার্থী দিলেন তাতে কি মনে হচ্ছে, মানে কোন দিকে এগোচ্ছে? দেখুন, আমরা শূন্য হয়ে গেছিলাম 2021-এ। তো শূন্যর নিচে তো আর নামা যায় না। আর আমাদের যিনি জোট সঙ্গী ছিলেন তেনারাও শূন্যই হয়েছেন। তো শূন্যকে সঙ্গে নিয়ে ভারী ব্যাগেজ বয়ে তাদের 34 বছরের কালে কার নামে যাকে বলে সেগুলিকে বয়ে আমাদের লাভ কী? আমরা এই রাজ্যে ক্ষমতায় নেই প্রায় 50 বছর, 72 থেকে 77 সালের পর থেকে। অর্থাৎ সেই সময় যারা জন্মেছিলেন তারা এখন প্রৌঢ়ত্বের সীমায় ছুঁতে চলেছেন। তাদের যারা নেই 72 থেকে 27 কত খারাপ হতে পারে, বরং তারা ইউপিএ ওয়ানের বা 2 এর যে বিষয় কর্মপদ্ধতিগুলি ছিল, যেমন আরটিআই বা সম্পত্তির ক্ষেত্রে আজকে যে উইমেন রিজার্ভেশন বিল পাস হয়েছে, সেই বিল, পরমাণু চুক্তি ইত্যাদি তার মানুষ দেখেছে। যে 100 দিনের কাজ তৃণমূল চুরি করে, এগুলো আর কি সব কংগ্রেস সরকার থাকাকালীন হয়েছিল। এবং যা যা এই যাবৎ ভারতবর্ষে হয়েছে, একটা সাবস্টেবল উৎপাদন করতে না পারা দেশ পরমাণু চুক্তি দোরগোড়ায় অবধি পৌঁছেছে। তো এমতাবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের কর্মী সমর্থক আমাদের সকলেরই ইচ্ছে ছিল, আমরা শুভঙ্করদার কাছে রীতিমতো আবদার করেছিলাম, জেদ করেছিলাম বলা যেতে পারে আমাদের মাননীয় সভাপতির কাছে, যে না, আমরা একবার লড়ে দেখি না কি হয়, একবারই তো চেষ্টা করে দেখি না যে প্রতিটি ব্লকে প্রতিটি বুথে একটা করে হলেও আমাদের পতাকা উড়বে। এই যেমন মানিকতলায় আমার স্বামী কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী দাঁড়িয়েছেন, তিনি মানিকতলায় যাওয়াতে বহু প্রায় 20-25 বছর পরে, 2006-এর পরে 20 বছর পরে, তো কি বলে গিয়ে ওটা এখানে দেখা যাচ্ছে কংগ্রেসের পতাকা। তো এইটা অতএব এই যে আবেগটা মানুষের, হয়তো কর্মী আমাদের সব কম, টাকা কম, কর্মী কম, কারণ একটা রাজনৈতিক দল, আমি আপনার চ্যানেলে আগে ব্যাপারে বলার সুযোগ পেয়ে বলেছিলাম যে 2বার ভেঙেছে। যে রাজনৈতিক দল একটি রাজ্যে 2বার ভাঙে, তারপরেও যে তাদের এই মনোবল আছে, এখনও টিকিটের ডিমান্ড আছে এবং 294টা সিটের জন্য অন্তত 2500 ফর্ম জমা করেছিল, অ্যাপিল করেছিল মানুষ। তো সেটাই, এই আবেগটার নামই তো কংগ্রেস। বলছি, শুভঙ্কর সরকার এবং আরও দু একজনের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে বারবার করে, যে টাকার বিনিময়ে মানে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে। তো এইটা কালকে শুভঙ্করদা প্রেস কনফারেন্স করে রীতিমতো যা বলার বলেছেন এবং সেটা আমরা প্রকাশও করেছি। আপনি একজন কর্মী হিসাবে মানে কিভাবে দেখছেন বিষয়টা? সবাই জানে মমতা বেনিফিশিয়ারি সারদার, কিন্তু এখনো কোনো প্রমাণ সেভাবে কেউ সামনে দাখিল করেছে? সবাই জানে ভাইপো চোর। অতএব আমি কাউকে অ্যালিগেট করতে পারি, শুভঙ্কর দা হ্যান করেছে, ত্যান করেছে, রকমারই বলতে পারি। প্রমাণ কোথায়? তুমি প্রমাণ নিয়ে এসো, তুমি প্রমাণ করো যে তিনি এই অন্যায় কাজটা করেছেন। ওর বহু বছর ওর সাথে কাজ করবার সুবাদে, বহু বছর ধরে ওকে জানার সুবাদে আমি এটা খুব ভালো করে জানি যে অ্যালিগেশনগুলো ওর সম্বন্ধে আনা হচ্ছে, যেগুলো ভয়ানক রকম ভিত্তিহীন। এবং এই যে ভোটের সময় এই ফিনান্সিয়াল অ্যালিগেশন আসছে এমন নয়, ভোটের অব্যবহৃত আগেও আরও এক রকমের অ্যালিগেশন ওর বিরুদ্ধে আনার চেষ্টা করা হয়েছিল, ওকে মেলাইন করার জন্য। বহুদিন কিছু মাথা, কিছু গোষ্ঠীর মানুষ এই কাজ করে চলেছেন। এই কাজ উদ্দেশ্য প্রণোদিত হবে, এই অভিযোগ ধোপে টিকবে না। বলছি, সুমনদা তো এখান থেকে দাঁড়িয়েছেন মানিকতলায়, মানিকতলা থেকে আপনাদেরই পুরনো মানে তৃণমূল কর্মী, তারপর বিজেপির হচ্ছে আপনাদেরই পুরনো মানে তাপসদা, সব দাঁড়িয়েছেন, মানে কি হতে চলেছে? ওই জন্য তো বললাম কংগ্রেস এই রাজ্যে 3বার ভেঙেছে দাদা, 2বার ভেঙেছে। তো অতএব এইখানে লক্ষ্য করে দেখুন আপনি যে 3জন ক্যান্ডিডেট, আসলে 3জনের কিন্তু সবাই কংগ্রেসের গর্ভ থেকেই তাদের উৎপত্তি, সৃষ্টি।
তো এখন কংগ্রেস 3 ভাগ হয়ে এখানে লড়ছে যদি বলেন তবে তাই, কিন্তু আমার ধারণা যে যে নিজের সিম্বল নিয়ে লড়ছে তাদের অতীত যাই থাকুন, তারা এখন যে দলের কাছে আছেন। আর শ্রেয়া ঘোষাল তো মাফ করবেন কি বা পান্ডে মানে সাধনদার মেয়ে যিনি, তিনি তো ওনার বাবার লিগেসি ক্যারি করছেন। তিনি রাজনীতিতে ছিলেন, ওর বাই ইলেকশনে সাধনদার স্ত্রী শক্তি পান্ডে টিকিট পেয়েছিলেন, উনি সঙ্গে ছিলেন বহুদিনে, উনি ফ্রেতে নেই বলা যাবে না, উনি ওই পরিচয়তেই উনি এসেছেন। খুব মানে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে ভাইপো সহ ভাইপোর কোনো টিমকে তো কোনোদিন দেখা যায়নি বাড়িতে পতাকা নিয়ে ঘোরা ছাড়া। তো এরা সেরকম একটি লবি আছেন ভালো। তাপস রয় বর্ষিয়ান নেতা, লড়াকু ছাত্র নেতা, এক মমতার সঙ্গে দল ছেড়েছিলেন আদর্শ নিয়ে, তারপরে দল ছেড়েছেন। দলকেও মজা করে ছাড়ে না, দল হচ্ছে একটা কমফর্ট জোন। আমার রাজনৈতিক দল আমার কমফর্ট জোন। আমি অমুককে চিনি, অফিসের দরজাটা খুললে ডান দিকে দেখবো অমুকে বসে আছে, বাঁ দিকে অমুকটা ঘটবে, এই আমার বন্ধু, এই আমার অতটা ভালো বন্ধু। এই সব থেকে বহু বছরের একটা পরিবারের মতো, পরিবারের থেকে কোনো কম হয় না এক রাজনৈতিক দল। কোনো কমফর্ট জোন যখন কোনো মানুষকে ছাড়তে হয় তখন পায়ের তলার মাটি তার এত গরম হয়ে গিয়েছিল, অথবা অসম্মানটাকে তিনি আর সইতে পারছিলেন না, তাই তিনি দল ত্যাগ করেছেন। এবং যে নতুন দলে তিনি গিয়েছেন ওনাকে কিন্তু বারংবার নিজেকে প্রমাণ দিতে হচ্ছে, এমন নয় যে দিচ্ছেন না। আমি কিন্তু বিজেপির কথা বলছি না, আমি ব্যক্তি তাপস রায়ের কথা বলছি। উনি 24-এ জয়েন করে একটা ইলেকশন করেছেন, আবারও ইলেকশন করতে আসছেন, এবং জয়ের সম্ভাবনা যেখানে খুব বেশি দেখা যাচ্ছে, এ কথা বলাটা আর কি চাটুকারিতাও করেও আমি বলবো হবে আর কি, তাই আমি এরকম কথা বলবো না। তো কঠিন লড়াইতে কংগ্রেসও আছে, লড়াইটা কঠিন হোক না, কিন্তু মানে রুজি রুটির হোক, বাংলার মানুষের অস্মিতার হোক, বাঙালির যেটা বারংবার আমি বলে থাকি, শিক্ষা, বাঙালির অনেক কিছু ছিল না। জঙ্গি ট্রেড আন্দোলনের মাধ্যমে বাঙালির কারখানা থেকে ধোঁয়া ওঠা, কংগ্রেসও গেছে, সে ধোঁয়াও গেছে। বাঙালি তারপরে চোখে ধোঁয়া দেখেছে এবং অন্য রাজ্যে যেতে হয়েছে তাকে কর্মসংস্থানের জন্য আর কি। তো কিন্তু পড়াশোনাটা বাঙালির ছিল, বাঙালির পড়াশুনোটা চলে গেল এই সরকারে আসার পর থেকে। এই তৃণমূল সরকারের আমলে, তৃণমূল সরকারের সৌজন্যে, তৃণমূল সরকারের কারণে বাঙালির যে কথা এরা বলেন, বাঙালির যে পড়াশুনোর কালচারটা সেটা এরা একদম নষ্ট করে দিয়েছেন। বলছি তাপসদাকে তো কাশীপুর থেকে এখানে পাঠিয়ে দিল মানিকতলায়, মানে এটা কি কোনো আগে থেকে কোনো অঙ্ক কষে? দেখুন, তাপস রয় কাশীপুরের থেকেই বা কেন দাঁড়াবেন? তিনি তো বড়বাজার বা বিদ্যাসাগর এই অঞ্চলের এককালের এমএলএ ছিলেন, পরে বরানগর হয়েছিলেন, সেটা তৃণমূলের আমলে, এবং শেষ ভোটে যেটা উনি দাঁড়িয়েছে সেটা 2024 সালে লোকসভা ভোটে। তা ওরই লোকসভার কোনো আসনে ওরা দিয়েছেন, সেটা ওদের দলের নিজস্ব। এই বিষয়ে আমার কোনো কথা নেইও, থাকতেও পারে না। এই বিষয়ে আমার মতামত দিয়ে মানে বাতুলতা বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, বলছি যে সুমনদাকে মানিকতলার মানুষ 4টে কারণ আমাকে বলুন যে ভোট দেবে আগামী এই ভোট। যিনি যার ছেলেকে পরিযায়ী শ্রমিক হতে হয়েছে, যার বাড়ির ছেলে মেয়েকে পরিযায়ী শ্রমিক হতে হয়েছে, তারা ভোট দেবেন। কারণ একসময় কংগ্রেস জমানাতে কি কারখানাকে পশ্চিমবঙ্গে হয়েছিল, নগরী গড়ে উঠেছিল, বার্নপুর, আসানসোল অঞ্চল, সব কল্যাণী ইত্যাদি প্রভৃতি কংগ্রেসের হাত ধরেই। এইটা যারা মনে রেখেছেন, যাদের ছেলে মেয়েরা বাড়ি আজকে পরিযায়ী শ্রমিক, তারা ভোট দেবেন। যারা কংগ্রেস সবার জন্য শিক্ষা যে ভাবধারা এনেছিল, পরবর্তীকালে শিক্ষা সবার মৌলিক অধিকার, রাইট টু এডুকেশন 2005 সালে যে বিল এনেছিল কংগ্রেস, সেটার জন্য সেটা মনে রেখে যে, এবং সেই সরকারি স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং বেসরকারি শিক্ষাকে ভীষণ অনেক বেশি টাকা দিয়ে কিনতে বাধ্য হওয়া মানুষরা কংগ্রেস হাত সিম্বলকে ভোট দেবে। যে মানুষ দেখতে চায় না আজ মন্ত্রীর বাড়ি থেকে কোটি 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 টাকা বেরোচ্ছে, যারা এখনও মনে করে পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিসি রয়, তারা কংগ্রেসকে ভোট দেবে। এবং সেই মানুষগুলো যারা
একটি রাজ্যকে শিক্ষায়, সংস্কৃতিতে, আবার ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতার জায়গায় পৌঁছানো দেখতে চান, তারা কংগ্রেসকে ভোট দেবেন। বলছি, শুভঙ্কর সরকারকে আপনি কত নাম্বার দেবেন, মানে আপনাদের লিডার হিসেবে? দেখুন, যেহেতু এটা বিধানসভা ভোট চলছে, বিধানসভা ভোট টোট আমি জানি না। আমি ভদ্রলোককে 2006 সাল থেকে জানি, যখন তিনি প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি ছিলেন। সম্পাদক শুভঙ্কর সরকারকে আমি চিরকালই খুব শ্রদ্ধার চোখে দেখি, তখন আমি রাজ্য মহিলার সম্পাদক ছিলাম। তিনি আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, শুধু ওনার ডাকেই তো আমি কংগ্রেসটা করছি, তাই ওকে আমি 100 যদি 500 দিয়ে ফেলি, সেটা বোধহয় খুব অত্যুক্তি হবে না। আচ্ছা, আর মানিকতলার প্রার্থী সুমনদাকে কত নম্বর দেবেন প্রার্থী হিসাবে? মানে যেহেতু কংগ্রেসে তো 2500 অ্যাপ্লিকেশন পড়েছিল প্রায়, সেখান থেকে সেটাতে আমি স্ক্রিনিং কমিটিরও কেউ নই। না, মানে আপনি তো আমি একজন সাধারণ কর্মী। ঘটনাচক্রের ভদ্রলোক যেহেতু আমার স্বামী হয়, তাকে নম্বর দিতে যাওয়াটাও একটা অস্বস্তিকর সিচুয়েশন আমার জন্য। আমি একজন সাধারণ কর্মী দলের। যদি এখানে সুমন রায় চৌধুরী ক্যান্ডিডেট হওয়াতে আমার কাছে যে আবেগ কাজ করবে, দল যাকেই টিকিট ওই সিম্বলটা দিত, আমি সবার কর্মী। আমার বিশেষ কোনো নামের প্রতি আমার কোনো মোহ নেই। না, মানে ধরুন এটা অন্য কোনো, ওই যে বললাম, আমার যে ক্যান্ডিডেট, আমার দলের যে বা যিনি ক্যান্ডিডেট হবেন, আমি কর্মী হিসেবে তার সঙ্গে একইভাবে একই পদ্ধতিতে কাজ করতাম। মানে যিনি হয়েছেন তিনি ঘটনাচক্রে আমার স্বামী, কিন্তু আমি সেই আবেগ বা সেই ভালো লাগা বা মন্দ লাগা বা যা কিছুকে আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করছি, এবং এটাই আমার চিরকালের কাজ, চেষ্টা। তার তিনি ইলেকশনে আজকে টিকিট পেয়েছেন, সেটা দল মনে করেছে এখানে আমার কোনো ভূমিকা নেইও, এবং ইলেকশনের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা থাকবে না। আর 5 জন কর্মী যারা উত্তর কলকাতার এই ক্যান্ডিডেটের সঙ্গে কাজ করবেন, আমি তাদেরই মতো একজন। আমাকে যদি আমাদের আগে যেটা জোড়াসাঁকো, সেখানেও কোনো কাজ দেওয়া হয়, সেটাও করতে রাজি আছি। যদি অন্য কোনো ক্ষেত্রে গিয়েও আমাকে কোনো কাজ করতে বলেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রদেশ নেতৃত্ব, আমি প্রতিটি ক্যান্ডিডেটের হয়ে একইভাবেই কাজ করবো। 294 জন্যই আমি কর্মী। দিদি, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, আমরা দেখছি যে বিজেপির বিশেষ করে মানে কেন্দ্রীয় নেতৃত্বরা বারবার করে পশ্চিমবঙ্গে আসছেন, এবং আজকেও অমিত শাহ এসেছিলেন, এবং বলা হচ্ছে যে অশান্তি হয়েছে, পুলিশ গুন্ডামো করেছে, এরকম তৃণমূল গুন্ডামো করেছে, এরকম নানান রকমের অভিযোগ আসছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে কেন্দ্রীয় যে নেতৃত্ব তারা বারবার করে পশ্চিমবঙ্গে আসছে, কিন্তু কংগ্রেসের নেতৃত্ব কবে আসবে? মানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এনারা। দেখুন, আমাদের তো ইলেকশন এখনো শুরু হয়নি, আর মানে আমাদের একটু এই সবে আমাদের প্রার্থী ঘোষণা হলো, আমাদের এখনো সবার চলছে, নমিনেশন ফাইলিং চলছে। এই পদ্ধতিতে শেষ হয়ে যাওয়ার পরে 9 তারিখের পরে আমাদের যখন প্রচার একদম তুঙ্গে উঠবে, তার পরে আমাদের শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই আমাদের রাজ্যে আসবেন। মাননীয় খাড়গেজিও আসবেন, রাহুল গান্ধীও আসবেন। আর যে আপনি বললেন রাজনৈতিক দল বিজেপির কথা, যারা এই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তারা তো সব ক্ষেত্রেই আসেন। 2021-এও এসেছিলেন, বহিরাগত শুনে বাড়ি চলে গিয়েছিলেন। 2024-এও এসেছেন, সেখানেও কিছু করতে পারেনি। 19-এও এসেছেন, 14-তে বলেছিলেন যে কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন, সেখানেও কিছু করতে পারেননি। বিষয়টা হচ্ছে যে করার আগ্রহ কি আছে, ইচ্ছে কি আছে, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে সেটাই। যদি ইচ্ছে থাকতো, তাহলে আরজিকর ঘটনা যখন তুঙ্গে, 6টা বাই ইলেকশনের আগে যখন অমিত শাহ এই রাজ্যে এসেছিলেন, তাহলে তিনি এই ব্যবস্থা করতেন যে এই বিষয়টাকে, এরকম একটা আন্দোলন, মানুষ রাত দখল করছে, বিশ্বজুড়ে উঠছে ঝড়, এরকম কথা উঠছে, তো তার একটা বিলি ব্যবস্থা তিনি করতেন। যেমন অতীতের কথা যদি তাকাই আমি, তাহলে মনে করাই 2007 সালে নন্দীগ্রামে গুলি চলেছিল, তখন কিন্তু UPA 1 চলছে, লেফটদের সাপোর্ট নিয়ে। তখনও কংগ্রেস তার রাজধর্ম পালন করেছিল।
রমেশ চেন্নি থানার নেতৃত্বে বিরাট একটি ডেলিগেট, মাননীয় শুভঙ্কর সরকার তখন সেক্রেটারি, তিনি ওই অঞ্চল নন্দীগ্রামের মানুষ, তার কথায় মান্যতা দিয়ে এরা কিন্তু এসেছিলেন। অতএব মানে এরকম কোনো ব্যাপার কিন্তু আমরা আরজি করের পরে দেখতে পেলাম না। বরং ওই পোস্ট পোল ভায়োলেন্সের নামে কিছু গ্রুপ এসে ঘুরে গিয়েছিলেন, যাতে ওই বিষয়টা এস্টাবলিশ হয়েছিল পুরনো বাইনারি, সেটা হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি, মাঝখানে আর কোনো দল নেই। আসলে তৃণমূলের ক্ষেত্রে বিজেপির কোনো ভার্সেস নেই। আরএসএসের ঘর থেকে আরএসএসের যদি স্বাভাবিক সন্তানের নাম বিজেপি, আর আরএসএসের সারোগেট সন্তানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি, এই দুটি দলই এখানে ক্ষমতা কাড়াকাড়ি করছে। এদের মধ্যে আদতে কোনো লড়াই নেই, যা আছে সবটাই ছদ্ম লড়াই। এই বাইনারিকে ভাঙার জন্যই কংগ্রেস একক লড়াই করছে। লড়াই খুব কঠিন, কোনো কিছু অসম্ভব নয়, জানবেন। 2006 সালে বামেরা জানতো না, যখন আমরা 234 ইত্যাদি বলে বেড়াতো, তখন তারা জানতো না এটাই তাদের শেষ সরকার। তাই আমি বলতে চাই, এই যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এর সুদূর প্রসারী ফল আছে। আমি কখনো বলছি না তাৎক্ষণিক কোনো ফল লাভ হয়ে যাবে, কিন্তু এই সিদ্ধান্তের সুদূর প্রসারী ফল আমার দল তো পাবেই, তথা রাজ্য এবং বাঙালির জাতির জন্য এটা একটা, আজকের এই সিদ্ধান্ত কোনো একদিন অন্যভাবে বিবেচিত হবে। তাই বারংবার যতই বিজেপি আসুক, আসলে ওরা এই সরকার সরাতে মোটেই খুব সদর্থক ভূমিকাতে আছে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই, কোনো আন্তরিকতা নেই। আন্তরিকতা যেমন আমি আপনি বলবেন তাহলে হয়তো আমি যে এত কোম্পানি বাহিনী পাঠাচ্ছি। 2011 যখন আপনি তখন নিশ্চয়ই সাংবাদিকতাতেই ছিলেন, আপনি আমার থেকে কিছু কম জানবেন না যে সেখানেও তো পরিবর্তন হয়ে গেল, অত বড় বিরাট একটা হেজিমানি চলে গেল প্রায় বলা যেতে পারে। কত কোম্পানি বাহিনী লেগেছিল। আসলে আন্তরিকতার অভাব আছে। এরা জানেন মমতা সরে গেলে এদের দল ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, এরা প্রিপেয়ার্ড নয়। মমতা সরকারের আন্ডারে ট্রেনিং চলছে বিজেপি কখনো মমতা সরকারকে সরাবে না।